সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। তোমাদের জন্য ট্রান্সক্রিপশন আলোচনা করছি। সেন্ট্রাল ডগমা। সেন্ট্রাল ডগমার আলোচ্য বিষয় হলো 1. রেপ্লিকেশন, 2. ট্রান্সক্রিপশন, 3. রিভার্স ট্রান্সক্রিপশন, 4. ট্রান্সলেশন। রেপ্লিকেশন ডিএনএ থেকে নতুন ডিএনএ তৈরির প্রক্রিয়াকে রেপ্লিকেশন বলে। ট্রান্সক্রিপশন ডিএনএ থেকে আরএনএ বা এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে ট্রান্সক্রিপশন বলে। রিভার্স ট্রান্সক্রিপশন আরএনএ থেকে ডিএনএ তৈরির পদ্ধতিকে রিভার্স ট্রান্সক্রিপশন বলে। ট্রান্সলেশন এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে ট্রান্সলেশন বলে। এর মধ্যে রেপ্লিকেশন তোমাদের জন্য আলোচনা করা হয়েছে। এখন ট্রান্সক্রিপশন আলোচনা করছি, পরবর্তীতে ট্রান্সলেশন আলোচনা করা হবে। ট্রান্সক্রিপশন ডিএনএ থেকে এমআরএনএ উৎপন্ন হচ্ছে, একেই ট্রান্সক্রিপশন বলে। অর্থাৎ যে প্রক্রিয়ায় ডিএনএ হতে এমআরএনএ তৈরি হয় তাকে ট্রান্সক্রিপশন বলে। অথবা ডিএনএ হতে এমআরএনএ তৈরির পদ্ধতিকে ট্রান্সক্রিপশন বলে। এইচআইভি এর ক্ষেত্রে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে। এইচআইভি মরণঘাতী ভাইরাস। এই ভাইরাসে আরএনএ থাকে। আরএনএ ডিএনএতে রূপান্তরিত হয় অথবা আরএনএ থেকে ডিএনএ তৈরি হয়। এই প্রক্রিয়াকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপশন। ট্রান্সক্রিপশন একক। ডিএনএ এর যতটুকু অংশ একটি আরএনএ কে ট্রান্সক্রাইব করে তাকে ট্রান্সক্রিপশন একক বলে। এটি ডিএনএ এর যতটুকু অংশ একটি আরএনএ কে ট্রান্সক্রাইব করে ঠিক সেই অংশটুকুকে বলা হয় ট্রান্সক্রিপশন একক। এই যে এই অংশটুকুই হলো ট্রান্সক্রিপশন একক বা ট্রান্সক্রিপশন ইউনিট। ট্রান্সক্রিপশন এককে প্রোমোটার, সূচনা বিন্দু এবং সমাপ্তি বিন্দু থাকে। এটিকে যদি ট্রান্সক্রিপশন একক মনে করি তাহলে এটা সূচনা বিন্দু, এটি প্রোমোটার এবং এটি সমাপ্তি বিন্দু। এই তিনটি অংশ ট্রান্সক্রিপশন এককে থাকে। ট্রান্সক্রিপশন অত্যন্ত দ্রুতগতি সম্পূর্ণ প্রক্রিয়া। ইকোলাই ব্যাকটেরিয়ার একটি জিন থেকে 1000 নিউক্লিওটাইড বিশিষ্ট একটি এমআরএনএ ট্রান্সক্রিপ্ট করতে 1 সেকেন্ড সময় লাগে। এটি ইকোলাই বা ইসচেরিশিয়া কোলাই ব্যাকটেরিয়া এর একটি জিন থেকে 1000 নিউক্লিওটাইড বিশিষ্ট একটি এমআরএনএ ট্রান্সক্রিপ্ট করতে মাত্র 1 সেকেন্ড সময় লাগে। এত দ্রুত গতি সম্পন্ন ট্রান্সক্রিপশন প্রক্রিয়া।
মনোসিস্টোনিক ট্রান্সক্রিপ্ট কাকে বলে? প্রকৃত কোষে একটি জিন থেকে একটি mRNA ট্রান্সক্রাইব হয় এবং তা থেকে একটি প্রোটিন ট্রান্সলেট হয়, একে মনোসিস্টোনিক ট্রান্সক্রিপ্ট বলে। প্রকৃত কোষের এটি ডিএনএতে জিন থাকে। এই জিনের মধ্য থেকে একটি জিন থেকে একটি mRNA ট্রান্সক্রাইব হয়। এই একটি mRNA থেকে একটি মাত্র প্রোটিন ট্রান্সলেট হয়। যেহেতু একটি mRNA থেকে একটি প্রোটিন ট্রান্সলেট হয়, তাই একে মনোসিস্টোনিক ট্রান্সক্রিপ্ট বলে। পলিসিস্টোনিক ট্রান্সক্রিপ্ট। আদিকোষে একটি রেসিপি ট্রান্সক্রাইব করতে একাধিক প্রোটিন ট্রান্সলেট হয়, একে পলিসিস্টোনিক ট্রান্সক্রিপ্ট বলে। এটি আদিকোষ ব্যাকটেরিয়া এর একটি রেসিপি ট্রান্সক্রাইব করতে একাধিক প্রোটিন ট্রান্সলেট হয়। একাধিক প্রোটিন ট্রান্সলেট হলে তাকে বলা হয় পলিসিস্টোনিক ট্রান্সক্রিপ্ট। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় প্রয়োজনীয় উপাদান। ট্রান্সক্রিপশন প্রক্রিয়া সম্পাদনের জন্য কিছু উপাদান প্রয়োজন হয়। গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে এক, ডিএনএ শ্বাস বা টেমপ্লেট। ট্রান্সক্রিপশনের জন্য সবচেয়ে আগে দরকার হলো ডিএনএ শ্বাস বা টেমপ্লেট। ডিএনএ শ্বাস না হলে ট্রান্সক্রিপশন সম্ভব না। 2, আরএনএ পলিমারেজ এনজাইম। আরএনএ পলিমারেজ এনজাইম হলো ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এনজাইম। 3, মুক্ত রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট। মুক্ত রাইবোনিউক্লিওটাইড ট্রাইফসফেট গুলো হলো এটিপি, জিটিপি, টিটিপি, ইউটিপি, অর্থাৎ অ্যাডেনোসিন ট্রাইফসফেট, গুয়ানোসিন ট্রাইফসফেট, থাইমিন ট্রাইফসফেট এবং ইউরিডিন ট্রাইফসফেট। 4, রাসায়নিক শক্তি দরকার হয়। এই রাসায়নিক শক্তি ট্রাইফসফেট ভেঙে উৎপন্ন হয়। ট্রাইফসফেট গুলো হলো এটিপি, জিটিপি, টিটিপি এবং ইউটিপি। এগুলা ভেঙে শক্তি উৎপন্ন হয়। সেই শক্তি ট্রান্সক্রিপশন প্রক্রিয়া ঘটতে সাহায্য করে। 5, কিছু সহযোগী প্রোটিন দরকার হয়। ট্রান্সক্রিপশন প্রক্রিয়া। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার জন্য সূচনা কোডন এবং স্টপ কোডন কাকে বলে জানা দরকার। যে কোডন ট্রান্সক্রিপশন শুরুর সংকেত দেয় তাকে সূচনা কোডন বলে, আর স্টপ কোডন হলো ট্রান্সক্রিপশন বন্ধের সংকেত দেয়। এটি একটি ডিএনএ এটিকে যদি সূচনা কোডন মনে করি তাহলে এটা ট্রান্সক্রিপশন শুরুর সংকেত প্রদান করে, আর এটিকে যদি স্টপ কোডন মনে করি তাহলে এটি ট্রান্সক্রিপশন বন্ধের সংকেত প্রদান করে। ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার ধাপ। 1, ট্রান্সক্রিপশন সূচনা বা ইনিশিয়েশন। 2, mRNA শিকল বৃদ্ধিকরণ বা ইলংগেশন। 3, mRNA সমাপ্তিকরণ বা টার্মিনেশন। 4, mRNA চূড়ান্তকরণ বা
প্রসেসিং। প্রত্যেকটা শিরোনামেরই এক বা একাধিক পয়েন্ট আছে, সেই ধাপ ভিত্তিক আমরা আলোচনা করব। প্রথমে প্রত্যেকটা পয়েন্টের ধাপগুলো দেখে নিব, তারপর চিত্রসহ ব্যাখ্যা করব। ট্রান্সক্রিপশন সূচনা বা ইনিশিয়েশন। ট্রান্সক্রিপশন সূচনার 5টি ধাপ আছে। 5টি ধাপে বর্ণনা করলে খুব ভালো মতো বোঝা যাবে। যেহেতু এটি একটি জটিল প্রক্রিয়া, তাই প্রথমে এই ধাপগুলো সুন্দর করে বুঝে নেই ভালো মতো, এরপর প্রত্যেকটা ধাপই চিত্রসহ ব্যাখ্যা করব, তখন আরো ভালো বোঝা যাবে। ট্রান্সক্রিপশন সূচনা। এক, ট্রান্সক্রিপশন ঘটে কোষের নিউক্লিয়াসের ভিতরে। নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ থাকে, ডিএনএ অণুতে জিন থাকে, প্রতিটি জিনের একটি প্রোমোটার থাকে। এখানে বুঝতেই পারছি ট্রান্সক্রিপশনটা ঘটবে কোষের নিউক্লিয়াসের ভিতরে। নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ থাকে, ডিএনএতে জিন থাকে, আর প্রতিটি জিনের একটি প্রোমোটার থাকে। পরবর্তীতে এটা চিত্রসহ ব্যাখ্যা করা হবে। 2, প্রথমে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর প্রোমোটারের সাথে যুক্ত হয়। এরপর ট্রান্সক্রিপশন ফ্যাক্টর, প্রোমোটার ও আরএনএ পলিমারেজ এনজাইম সংযুক্ত হয়ে ট্রান্সক্রিপশন কমপ্লেক্স গঠন করে। এখানে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর আর প্রোমোটার প্রথমে যুক্ত হয়ে যায়, এরপর এদের সাথে এই ট্রান্সক্রিপশন ফ্যাক্টর প্রোমোটার এর সাথে আরএনএ পলিমারেজ এনজাইম যুক্ত হয়ে একটা কমপ্লেক্স গঠন করে। একে ট্রান্সক্রিপশন কমপ্লেক্স বলে। ট্রান্সক্রিপশন কমপ্লেক্স গঠিত না হলে ট্রান্সক্রিপশন শুরু হতে পারে না। 3, আরএনএ পলিমারেজ এনজাইম ডিএনএ অণুর প্যাচ খুলে দেয় এবং হাইড্রোজেন বন্ধনী ভেঙে দেয়, ফলে 2টি একক সূত্র সৃষ্টি হয়। একটি টেমপ্লেট সূত্র এবং অপরটি কোডিং সূত্র। তাহলে বলছে আরএনএ পলিমারেজ এনজাইম ডিএনএ এর প্যাচ খুলে দেয়, হাইড্রোজেন বন্ধনী ভেঙে দেয়। হাইড্রোজেন বন্ধনী ভেঙে দিলে উহা একক সূত্রে পরিণত হবে। এই সূত্র দুটির একটিকে বলা হয় টেমপ্লেট সূত্র, আর একটিকে বলা হয় কোডিং সূত্র। 4 নাম্বার হলো টেমপ্লেট সূত্রটি ছাঁচ হিসেবে কাজ করে। এতে 2টি বিন্দু থাকে, সূচনা বিন্দু ও সমাপ্তি বিন্দু। এই যেখানে টেমপ্লেট সৃষ্টি হলো 3 নাম্বারে, সেই টেমপ্লেটটি 4 নাম্বারের কথা বলছে যে এটি ছাঁচ হিসাবে কাজ করে। এর আবার গুরুত্বপূর্ণ 2টা বিন্দু থাকে, সূচনা বিন্দু এবং সমাপ্তি বিন্দু। 5, আরএনএ পলিমারেজ এনজাইম টেমপ্লেট সূত্রে ট্রান্সক্রাইব শুরু করে এবং বেস পেয়ারিং নীতি অনুযায়ী পরিপূরক নাইট্রোজেন সংযুক্ত করে। 3 থেকে 5 প্রান্ত ধরে নিউক্লিওটাইড যুক্ত করে এগিয়ে চলে। কি হয়েছে? আরএনএ পলিমারেজ এনজাইম টেমপ্লেট সূত্রে ট্রান্সক্রাইব শুরু করে, এরপর বেস পেয়ারিং নীতি অনুযায়ী পরিপূরক নিউক্লিওটাইড সংযুক্ত হয়। এই নিউক্লিওটাইড 3 থেকে 5 প্রান্ত ধরে যুক্ত হয় এবং এগিয়ে চলে। তাহলে ইনিশিয়েশন এর 1 থেকে 5 পর্যন্ত এই পয়েন্টগুলো চিত্রসহ ব্যাখ্যা করি। 1, ট্রান্সক্রিপশন সূচনার পয়েন্ট। 1, ট্রান্সক্রিপশন ঘটে কোষের নিউক্লিয়াসের ভিতরে। নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ থাকে, ডিএনএ অণুতে জিন থাকে, প্রতিটি জিনের একটি প্রোমোটার থাকে। এটা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াসের ভিতরে ট্রান্সক্রিপশন ঘটে। ট্রান্সক্রিপশন নিউক্লিয়াসের ভিতরে ডিএনএ আছে, ডিএনএ এর ভিতরে জিন থাকে, প্রতিটি জিনের একটি করে প্রোমোটার থাকে। এই যে প্রোমোটার বিন্দুটি,
প্রোমোটার থাকে। তাহলে প্রতিটি জিনের এরূপ একটি করে প্রোমোটার থাকে। 2 নাম্বার আলোচনা হলো, প্রথমে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর প্রোমোটারের সাথে যুক্ত হয়। এই যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর প্রোমোটারের সাথে যুক্ত হবে, প্রোমোটার এর সাথে যুক্ত হবে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর। এই যে যুক্ত হলো, প্রথমে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর প্রোমোটারের সাথে যুক্ত হয়, এরপর ট্রান্সক্রিপশন ফ্যাক্টর প্রোমোটার ও আরএনএ পলিমারেজ এনজাইম সংযুক্ত হয়ে ট্রান্সক্রিপশন কমপ্লেক্স গঠন করে। এরপরে ট্রান্সক্রিপশন কমপ্লেক্স গঠন করবে। এটি ট্রান্সক্রিপশন কমপ্লেক্স। এই যে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর প্রোমোটার, এখানে ট্রান্সক্রিপশন ফ্যাক্টর আর প্রোমোটার এর সাথে যুক্ত হলো আরএনএ পলিমারেজ, যুক্ত হয়ে এখানে গঠন করলো হলো ট্রান্সক্রিপশন কমপ্লেক্স। এই যে তিনটা একসাথে যুক্ত হয়ে ট্রান্সক্রিপশন কমপ্লেক্স গঠন করলো। ট্রান্সক্রিপশন কমপ্লেক্স এভাবে গঠন করছে। এরপরে ট্রান্সক্রিপশন শুরু হবে। এর পরবর্তী ঘটনা হলো ট্রান্সক্রিপশন কমপ্লেক্স গঠিত হলো। তিন নম্বর বর্ণনা হলো, আরএনএ পলিমারেজ এনজাইম ডিএনএ অণুর প্যাচ খুলে দেয়, কমপক্ষে 20টি প্যাচ খুলে দেয় এবং হাইড্রোজেন বন্ধনী ভেঙে দেয়। ফলে 2টি একক সূত্র সৃষ্টি হয়, একটি টেমপ্লেট সূত্র এবং অপরটি কোডিং সূত্র। ঘটনাটি এরকম, আরএনএ পলিমারেজের ভিতরে আছে আরএনএ পলিমারেজ এনজাইম, এই যে ডিএনএ এর প্যাচ খুলে দেয়। এই যে প্রথমে প্যাচ খুলে দিল, প্যাচ খুলে গেল, এরপর হাইড্রোজেন বন্ধনী ভেঙে দেয়। এই যে হাইড্রোজেন বন্ধনী ভেঙে দিল, ফলে 2টি একক সূত্র সৃষ্টি হলো। এ একটা একক সূত্র, এ একটা একক সূত্র। এদের একটিকে বলা হয় টেমপ্লেট সূত্র এবং অপরটিকে বলা হয় কোডিং সূত্র। টেমপ্লেট সূত্র আর কোডিং সূত্র। ট্রান্সক্রিপশন সূচনার চতুর্থ ধাপ হলো, টেমপ্লেট সূত্রটি ছাঁচ হিসেবে কাজ করে। এতে 2টি বিন্দু থাকে, সূচনা বিন্দু ও সমাপ্ত বিন্দু। এটা কোডিং সূত্র, এটা টেমপ্লেট সূত্র। এই টেমপ্লেট সূত্রে 2টি বিন্দু বিবেচনা করা হয়েছে, একটি সূচনা বিন্দু, এটি সূচনা বিন্দু এবং এটি সমাপ্ত বিন্দু, এটা। 5 নাম্বার ধাপ হলো, আরএনএ পলিমারেজ এনজাইম টেমপ্লেট সূত্রে ট্রান্সক্রাইব শুরু করে এবং বেস পেয়ারিং নীতি অনুযায়ী পরিপূরক নিউক্লিওটাইড সংযুক্ত করে। 3 থেকে 5 প্রান্ত ধরে নিউক্লিওটাইড যুক্ত করে এগিয়ে চলে। এই যে আরএনএ পলিমারেজ এনজাইম এই টেমপ্লেট সূত্রে ট্রান্সক্রাইব শুরু করবে। এই যে ট্রান্সক্রাইব এখন শুরু করছে, এই যে ট্রান্সক্রাইব শুরু করছে, দেখো। এরপরে বলছে যে বেস পেয়ারিং নীতি অনুযায়ী পরিপূরক নিউক্লিওটাইড সংযুক্ত করে। এই যে পরিপূরক নিউক্লিওটাইড সংযুক্ত করছে। প্রথমে ট্রান্সক্রাইব শুরু করলো, এরপর এখন পরিপূরক নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে। 3 থেকে 5 প্রান্ত ধরে নিউক্লিওটাইড যুক্ত করে এগিয়ে চলে। এটা 3 প্রান্ত, এটা 5 প্রান্ত। 3 প্রান্ত থেকে 5 প্রান্তের দিকে দেখো নিউক্লিওটাইড যুক্ত করে এগিয়ে চলছে, ধীরে ধীরে এগিয়ে চলছে। এরপর ট্রান্সক্রিপশন সূচনা শেষ হলো, 1 থেকে 5টি পয়েন্ট। 2 নাম্বার হলো এমআরএনএ শিকল বৃদ্ধিকরণ, একে বলা হয় ইলংগেশন বা এমআরএনএ শিকল বৃদ্ধিকরণ। এমআরএনএ শিকল বৃদ্ধিকরণ 3টি ধাপ এখানে উল্লেখ করা হয়েছে। পরীক্ষার খাতায় ট্রান্সক্রিপশন সূচনার ধাপগুলো লেখার পর 2 নাম্বার দিয়ে এমআরএনএ শিকল বৃদ্ধিকরণ ধাপগুলো লিখবে।
প্রথমে এই ধাপগুলো লিখবে এবং যতগুলো চিত্র বর্ণনা করা হচ্ছে এতগুলো চিত্র তোমাকে বর্ণনা করতে হবে না, শুধুমাত্র চিত্রগুলো এখন বোঝার জন্য তোমাকে দেখানো হচ্ছে। এত চিত্র পরীক্ষার হলে আঁকার দরকার নাই। তুমি শুধুমাত্র এই 1 নাম্বারের পয়েন্টগুলো লিখবে, 2 নাম্বার এমআরএনএ শিকল বৃদ্ধিকরণের পয়েন্টগুলো লিখবে, 3 নাম্বার লিখবে এবং 4 নাম্বারের পয়েন্টগুলো লিখবে সর্বপ্রথম। তারপরে একটা চিত্র অঙ্কন করবে। বইয়ে যে চিত্রটা আছে সেটা আঁকলেই হবে, কিন্তু তোমার বোঝানোর জন্য অনেকগুলো চিত্র এখানে ব্যবহার করা হচ্ছে। 2 এমআরএনএ শিকল বৃদ্ধিকরণ। 1 এর 3টি পয়েন্ট দেখতে পাচ্ছি। 1, বেস পেয়ারিং নীতি অনুযায়ী টেম্পলেট সূত্রের উপর পরিপূরক নিউক্লিওটাইড যুক্ত হয়ে এমআরএনএ সূত্র গঠন করে। একের পর এক নতুন নিউক্লিওটাইড যুক্ত হওয়ার কারণে এমআরএনএ সূত্র বৃদ্ধি পেতে থাকে। ম্যাগনেসিয়াম আয়ন বা ম্যাঙ্গানিজ আয়ন নিউক্লিওটাইড যুক্ত হতে সহায়তা করে। তাহলে প্রথম কথাটি হলো বেস পেয়ারিং নীতি অনুযায়ী টেম্পলেট সূত্রের উপর পরিপূরক নিউক্লিওটাইড যুক্ত হয়ে এমআরএনএ সূত্র গঠন করে। তাহলে এমআরএনএ সূত্র গঠিত হয়ে গেল। একের পর এক নিউক্লিওটাইড যুক্ত হওয়ার কারণে এমআরএনএ সূত্র বৃদ্ধি পেতে থাকে। এরপর প্রথম এমআরএনএ সূত্র গঠিত হলো, এরপর এমআরএনএ সূত্র বৃদ্ধি পেতে থাকলো। 2 নাম্বার ঘটনা, নতুন সৃষ্ট এমআরএনএ সূত্রে অ্যাডেনিনের পরিপূরক হিসাবে ইউরাসিল এবং গুয়ানিনের পরিপূরক হিসেবে সাইটোসিন যুক্ত হয়। তাহলে অ্যাডেনিনের পরিপূরক হিসাবে ইউরাসিল এবং গুয়ানিনের পরিপূরক হিসাবে সাইটোসিন যুক্ত হয়। অর্থাৎ ডিএনএ সূত্রে অ্যাডেনিন, থাইমিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, অ্যাডেনিন সিকোয়েন্স থাকলে এমআরএনএ সূত্রে হবে ইউরাসিল, অ্যাডেনিন, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল সিকোয়েন্স। অর্থাৎ এর জায়গায় এর সাথে ইউ যুক্ত হবে, টির সাথে এ যুক্ত হবে, টির সাথে এ যুক্ত হবে, সির সাথে জি যুক্ত হবে, জির সাথে সি যুক্ত হবে, এর সাথে ইউ যুক্ত হবে। 3 নাম্বার হলো 3 থেকে 5 কার্বনমুখী টেম্পলেটে সূত্রের সমাপ্তি বিন্দু না পৌঁছা পর্যন্ত এমআরএনএ শিকল বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ সমাপ্তি বিন্দু না পৌঁছা পর্যন্ত এমআরএনএ শিকল বৃদ্ধি পেতে থাকে। এখন এমআরএনএ শিকল বৃদ্ধিকরণের 3টি পয়েন্ট আমরা চিত্র সহ বর্ণনা করব, তাহলেই বোঝা যাবে ভালো মতো। 1, এতক্ষণ যে কথাগুলো বললাম সেগুলোই। 1, বেস পেয়ারিং নীতি অনুযায়ী টেম্পলেট সূত্রের উপর পরিপূরক নিউক্লিওটাইড যুক্ত হয়ে এমআরএনএ সূত্র গঠন করে। এমআরএনএ সূত্র গঠন করে, এরপর একের পর এক নতুন নিউক্লিওটাইড যুক্ত হওয়ার কারণে এমআরএনএ সূত্র বৃদ্ধি পেতে থাকে। তাহলে দেখে নেই, প্রথমে বেস পেয়ারিং নীতি অনুযায়ী এই যে এখানে পরিপূরক নিউক্লিওটাইড যুক্ত হয়েছে, যুক্ত হওয়ার পর এই যে এমআরএনএ গঠিত হয়ে গেল, এই যে এমআরএনএ সৃষ্টি হয়ে গেল। একের পর এক নতুন নতুন নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে, এই যে যুক্ত হওয়ার কারণে এমআরএনএ সূত্র ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে। এই ক্ষেত্রে ম্যাগনেসিয়াম আয়ন বা ম্যাঙ্গানিজ আয়ন নিউক্লিওটাইড যুক্ত হতে সহায়তা করছে। দ্বিতীয় বর্ণনা হলো নতুন সৃষ্ট এমআরএনএ সূত্রে অ্যাডেনিনের পরিপূরক হিসেবে ইউরাসিল এবং গুয়ানিনের পরিপূরক হিসাবে সাইটোসিন যুক্ত হয়। অর্থাৎ ডিএনএ সূত্রে অ্যাডেনিন, থাইমিন, থাইমিন, সাইটোসিন, গুয়ানিন, অ্যাডেনিন সিকোয়েন্স থাকলে এমআরএনএ সূত্রে ইউরাসিল, অ্যাডেনিন, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল সিকোয়েন্স গঠিত হয়। এই যে নতুন সৃষ্ট এমআরএনএ অ্যাডেনিনের সাথে পরিপূরক ইউরাসিল যুক্ত হয়ে গিয়েছে,
গুয়ানিনের সাথে পরিপূরক হিসেবে সাইটোসিন যুক্ত হয়ে গিয়েছে এবং হচ্ছে। 3 থেকে 5 কার্বনমুখী টেমপ্লেট সূত্রের সমাপ্তি বিন্দু না পৌঁছা পর্যন্ত mRNA শিকল বৃদ্ধি পেতে থাকে। এটা 3 প্রান্ত, এটা হলো 5 প্রান্ত। 3 প্রান্ত থেকে 5 প্রান্ত পর্যন্ত সমাপ্তি বিন্দু, এটা সমাপ্তি বিন্দু স্পর্শ না করা পর্যন্ত mRNA শিকল বৃদ্ধি পেতে থাকে। এই যে mRNA শিকল বৃদ্ধি পাচ্ছে, নতুন নতুন নিউক্লিওটাইড যুক্ত হচ্ছে, একেবারে এই সমাপ্তি বিন্দু পর্যন্ত এসে শেষ হবে। তৃতীয় ঘটনা হলো mRNA সমাপ্তিকরণ বা টার্মিনেশন। mRNA সূত্র বৃদ্ধি পেয়ে একসময় ডিএনএ এর টার্মিনেটর সিকোয়েন্সে পৌঁছে। টার্মিনেটর সিকোয়েন্সে সমাপ্তি বিন্দু থাকে। সমাপ্তি বিন্দুকে স্পর্শ করলে আরএনএ পলিমারেজ এনজাইম মুক্ত হয়ে যায়, ফলে mRNA তৈরির কাজ বন্ধ হয়ে যায়। এভাবে উৎপন্ন mRNA কে পাক mRNA বা প্রাথমিক mRNA বলে। এই যে mRNA বৃদ্ধি পাচ্ছে, mRNA বৃদ্ধি পেয়ে একসময় এটা টার্মিনেটর সিকোয়েন্স, এই টার্মিনেটর সিকোয়েন্সকে স্পর্শ করলো। এই যে টার্মিনেটর সিকোয়েন্সে পৌঁছে গেল। টার্মিনেটর সিকোয়েন্সে এই যে সমাপ্তি বিন্দু আছে, সমাপ্তি বিন্দুকে স্পর্শ করলে আরএনএ পলিমারেজ এনজাইম এখান থেকে মুক্ত হয়ে যাবে। আরএনএ পলিমারেজ এনজাইম মুক্ত হয়ে গেলে তখন ট্রান্সক্রিপশন বন্ধ হয়ে যাবে, ফলে একটি নতুন mRNA তৈরি হয়ে যাবে। এই যে একটি নতুন mRNA তৈরি হয়ে গেল। 4 mRNA চূড়ান্তকরণ বা প্রসেসিং। mRNA চূড়ান্তকরণের 5টি ধাপ আছে। প্রথমে ট্রান্সক্রিপশন সূচনাকরণের কয়েকটি ধাপ দেখেছি, mRNA বৃদ্ধিকরণের ধাপ দেখেছি, mRNA চূড়ান্তকরণের ধাপ দেখেছি। এখন mRNA এই যে চূড়ান্তকরণ ধাপ, এই সকল ধাপ প্রথমে লিখে নিতে হবে খাতায়। সকল ধাপই পরীক্ষার হলে খাতায় লিখবে। তারপরে তোমার ইচ্ছা মতো একটি চিত্র অঙ্কন করবে, সেটি বই থেকে চিত্র অঙ্কন করতে পারবে। এখানে যে লেখাগুলো আছে, এই লেখাগুলো সবচেয়ে সহজ করে লেখা হয়েছে। তোমরা এই লেখাগুলোই মুখস্থ করবে, আমি যেগুলো বুঝিয়ে দিচ্ছি একটা একটা করে। mRNA চূড়ান্তকরণের 5টি ধাপ আছে, এর কম বেশি হতে পারে, আমি 5টি ধাপে তোমাদেরকে বুঝাচ্ছি। 1, mRNA এর 5 প্রান্তে গুয়ানিন ক্যাপ যুক্ত হয়। ইহা ট্রান্সলেশনের সময় রাইবোজোমের সংযুক্তি নিশ্চিত করে। একে ক্যাপিং বা টুপি পরানো বলে। mRNA তো তৈরি হয়ে গিয়েছে, mRNA এর 5 প্রান্তে গুয়ানিন ক্যাপ যুক্ত হয়। ক্যাপটির নাম হলো গুয়ানিন ক্যাপ। গুয়ানিন ক্যাপ যুক্ত হলে ট্রান্সলেশনের সময় রাইবোজোমের সংযুক্তি নিশ্চিত হয়ে যাবে। এখন না, যখন ট্রান্সলেশন ঘটবে তখন এই রাইবোজোম গুয়ানিন ক্যাপের সাথে যুক্ত হতে পারবে। এই যে গুয়ানিন ক্যাপ পরানো হলো, একে বলে ক্যাপিং বা টুপি পরানো। 2, mRNA এর 3 প্রান্তে পলিঅ্যাডেনিন টেইল যুক্ত হয়। তাহলে 3 প্রান্তে একটা পলিঅ্যাডেনিন টেইল যুক্ত হবে। ইহা 50 থেকে 250টি অ্যাডেনিন দ্বারা গঠিত। এটি mRNA কে হাইড্রোলাইটিক এনজাইমের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে।
এবং পরিবহন ত্বরান্বিত করে। তাহলে এই যে পলিঅ্যাডেনিন টেইল, এটি এমআরএনএ কে হাইড্রোলাইটিক এনজাইমের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। 3, পিএমআরএনএ তে দুইটি অংশ থাকে, এক্সন ও ইন্ট্রন। ইন্ট্রন কখনো ট্রান্সলেশন হয় না। 4, স্পাইসিওজোম এর উপস্থিতিতে স্পাইসিং প্রক্রিয়ায় পিএমআরএনএ থেকে ইন্ট্রন কেটে ফেলা হয়, ফলে চূড়ান্ত এমআরএনএ পাওয়া যায়। তাহলে যে প্রাথমিক এমআরএনএ উৎপন্ন হয়, সেই প্রাথমিক এমআরএনএ থেকে ইন্ট্রন কেটে ফেলা হয়, কারণ ইন্ট্রন তো প্রোটিন তৈরিতে কোনো ভূমিকা পালন করে না। এই কারণে এই যে পদ্ধতিতে কেটে ফেলা হয় সেই পদ্ধতিকে বলা হয় স্পাইসিং পদ্ধতি। 5 হলো চূড়ান্ত এমআরএনএ সর্বদা পিএমআরএনএ এর চেয়ে ছোট হয়। চূড়ান্ত এমআরএনএ নিউক্লিয়ার রন্ধ্রের মধ্য দিয়ে কোষের সাইটোপ্লাজমে চলে যায়। তো 1 থেকে 5 পর্যন্ত পয়েন্টগুলো আমরা চিত্রসহ ব্যাখ্যা করি। প্রত্যেকটারই জন্য একটা করে চিত্র ব্যাখ্যা করব, যাতে খুব সহজে বোঝা যায়। এমআরএনএ চূড়ান্তকরণ বা প্রসেসিং প্রথম ধাপ হলো পিএমআরএনএ এর 5 প্রান্তে গুয়ানিন ক্যাপ যুক্ত হয়। এটা হলো 5 প্রান্ত। এই 5 প্রান্তে গুয়ানিন ক্যাপ যুক্ত হয়। ইহা ট্রান্সলেশনের সময় রাইবোজোমের সংযুক্তি নিশ্চিত করে। এই গুয়ানিন ক্যাপ যুক্ত হলে যখন ট্রান্সলেশন ঘটবে এর পরবর্তীতে, তখন ইহা রাইবোজোমের সাথে সহজে যুক্ত হতে পারবে। তাহলে গুয়ানিন ক্যাপ রাইবোজোমের সাথে এমআরএনএ কে সহজে যুক্ত হতে নিশ্চিত করে। এই যে ক্যাপ পরানো হয়, একে বলা হয় ক্যাপিং বা টুপি পরানো। এই যে ক্যাপ যুক্ত হচ্ছে, একে বলা হয় ক্যাপিং বা টুপি পরানো। এই ক্যাপ যদি যুক্ত না হতো বা সৃষ্টি না হতো, তাহলে এমআরএনএ রাইবোজোমের সাথে যুক্ত হতে পারতো না এবং ট্রান্সলেশনও ঘটতো না। এরপর 2 নাম্বার ধাপ, পিএমআরএনএ এর 3 প্রান্তে পলিঅ্যাডেনিন টেইল যুক্ত হয়। এটা 3 প্রান্ত, এই 3 প্রান্তে পলিঅ্যাডেনিন টেইল যুক্ত হয়। ইহা 50 থেকে 250টি অ্যাডেনিন দ্বারা গঠিত। এটি এমআরএনএ কে হাইড্রোলাইটিক এনজাইমের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে এবং পরিবহন ত্বরান্বিত করে। এই যে যুক্ত হলো পলিঅ্যাডেনিন টেইল, এটা পলিঅ্যাডেনিন টেইল যুক্ত হলো 3 প্রান্তে। এটা 3 প্রান্ত, এখানে পলিঅ্যাডেনিন টেইল যুক্ত হলো। এই টেইলটি 50 থেকে 250টি অ্যাডেনিন দ্বারা গঠিত। এই পলিঅ্যাডেনিন টেইলই এই এমআরএনএ কে হাইড্রোলাইটিক এনজাইমের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে। 3, পিএমআরএনএ তে 2টি অংশ থাকে, এক্সন ও ইন্ট্রন। ইন্ট্রন থেকে কখনো ট্রান্সলেশন হয় না, তাই ইন্ট্রন প্রয়োজন নাই। এটা 2টা অংশ আছে, এটা এক্সন, এটা ইন্ট্রন। এটা এক্সন, এটা ইন্ট্রন, এটা এক্সন, এটা ইন্ট্রন, এটা এক্সন। এর মধ্যে এই ইন্ট্রনটি কখনোই প্রোটিন তৈরিতে বা ট্রান্সলেশনে অংশগ্রহণ করে না বা সাহায্য করে না। কিন্তু এক্সন আবার সাহায্য করে, প্রোটিন তৈরিতে সাহায্য করে, জীবের দেহ গঠন করে। 4, যেহেতু ইন্ট্রন প্রোটিন তৈরিতে কোনো ভূমিকা পালন করে না, তাই ইন্ট্রন রাখার প্রয়োজন হয় না, ইন্ট্রন কেটে ফেলা হয়। কারণে বলা হয়েছে স্প্লাইসিওজোম এর উপস্থিতিতে স্প্লাইসিং প্রক্রিয়ায় পিএমআরএনএ থেকে ইন্ট্রন কেটে ফেলা হয়, ফলে চূড়ান্ত এমআরএনএ পাওয়া যায়। তাহলে যে পদ্ধতিতে এই পিএমআরএনএ থেকে ইন্ট্রন কেটে ফেলা হয়,
সেই পদ্ধতিকে বলা হয় স্প্লাইসিং পদ্ধতি। স্প্লাইসিং পদ্ধতি ঘটার জন্য স্প্লাইসিওজোমের উপস্থিতি প্রয়োজন হয়। স্প্লাইসিওজোমের উপস্থিতিতেই স্প্লাইসিং ঘটে এবং এই পিএমআরএনএ থেকে ইন্ট্রন কেটে ফেলা হয়। এই যে কেটে ফেলা হলো, ফলে চূড়ান্ত এমআরএনএ পাওয়া যায়। এটা একটি চূড়ান্ত এমআরএনএ। ইন্ট্রন কেটে ফেলার পর চূড়ান্ত এমআরএনএ পাওয়া যায়। 5 সর্বশেষ ধাপ, চূড়ান্ত এমআরএনএ সর্বদা পিএমআরএনএ থেকে ছোট হয়। চূড়ান্ত এমআরএনএ নিউক্লিয়ার রন্ধ্রের মধ্য দিয়ে কোষের সাইটোপ্লাজমে চলে যায়। এই যে এটা চূড়ান্ত এমআরএনএ। চূড়ান্ত এমআরএনএ ওই পিএমআরএনএ বা প্রাথমিক এমআরএনএ থেকে অনেকটাই ছোট। চূড়ান্ত এমআরএনএ নিউক্লিয়ার রন্ধ্রের মধ্য দিয়ে কোষের সাইটোপ্লাজমে চলে যাবে। এই ট্রান্সক্রিপশন ঘটনাটি নিউক্লিয়াসের ভিতরে এতক্ষণ সংঘটিত হলো। এটা হলো নিউক্লিয়ার রন্ধ্র। এই চূড়ান্ত এমআরএনএ নিউক্লিয়ার রন্ধ্রের মধ্য দিয়ে এই সাইটোপ্লাজমে চলে যাবে। সাইটোপ্লাজমে যাওয়ার পর এই এমআরএনএ ট্রান্সলেশন প্রক্রিয়া প্রোটিন তৈরি করবে। দেখো, চূড়ান্ত এমআরএনএ নিউক্লিয়ার রন্ধ্রের মধ্য দিয়ে কোষের সাইটোপ্লাজমে চলে যাচ্ছে। এক থেকে 4 পর্যন্ত প্রথম ধাপ হলো ট্রান্সক্রিপশন সূচনাকরণ এবং শেষ ধাপ হলো এমআরএনএ চূড়ান্তকরণ, 4 নাম্বার। প্রত্যেকটা ধাপে আবার একাধিক শিরোনাম আছে। যেমন চূড়ান্ত এমআরএনএ এখানে 5টি শিরোনাম আছে। এই প্রত্যেকটা পয়েন্টের বর্ণনাগুলো ট্রান্সক্রিপশনের 4টি ধাপের প্রত্যেকটা বর্ণনাগুলো খুব সহজ করে উপস্থাপন করা হয়েছে। তোমরা সর্বপ্রথম এই বর্ণনাগুলো লিখবে, 4টারই বর্ণনাগুলো লিখবে। এরপর একটি চিত্র অঙ্কন করবে, যে কোনো একটি চিত্র অঙ্কন করবে। বই থেকেই, যে কোনো বই থেকে একটি চিত্র অঙ্কন করলেই হবে। কিন্তু জটিল এই ট্রান্সক্রিপশন বোঝানোর জন্য আমি প্রতিটি পয়েন্টের জন্য একটি করে চিত্র ব্যবহার করেছি। এতগুলো চিত্র পরীক্ষার খাতায় আঁকতে হবে না, শুধু একটি চিত্র আঁকবে তোমার ইচ্ছা মতো, যে কোনো একটি চিত্র। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।